সে আমাকে বিয়ে করার কথা কই আইনা যে সে এগুলা ব্যবসাতে লাগাইবো, এটা আমি বুঝতে পারিনি। একবার বেচছে 3 জনের কাছে, ওই 3 জন পার হয়ে গেছে, আবার বেচছে 6 জনের কাছে। মানে সারা রাত, মানে এইবারই আর ওইবারই। তোর কাজটা এটা ভালো হয় না ভাই, তুই এটা করলি কেনে? কাজটা যদি তোমার বোন হতো তাহলে তুমি কি করতা? ফাপ কাজে আমি জানি যে কোনো নারী ইচ্ছা করে হয় না, তারে ফালানো হয়, কিংবা ফেডের দায় সে বাধ্য হয়, 2টা সন্তান মানুষ করার জন্য বাধ্য হয়। জীবনের নানা রং অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনের মতো আজও আমরা একজন নতুন অতিথি নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন আমরা প্রতি পর্বে একজন অতিথির কাছ থেকে তার জীবনের নানা রকমের গল্প, নানা রঙের কথা শুনি। শুরুতে একটু বলে নেই, ওনার জীবনটাও ঘটনাবহুল একটি জীবন ছিল এবং বিভিন্ন প্রতারণা, মানুষ বিশ্বাসভঙ্গের ঘটনার মধ্যে দিয়ে আজকে উনি একটা পেশায় যুক্ত হয়েছিলেন। আমরা ওনার কাছ থেকে শুনবো। আমরা জানি যে আপনি একদম সহজ সরল স্বাভাবিক জীবনই ছিলেন, তারপরে আপনার একজন ঘনিষ্ঠজনের বিশ্বাসভঙ্গের কারণেই আপনার পেশা বিভিন্ন ভিন্ন পর্যায়ে মোড় নেয় এবং জীবনের চড়াই উতরাই পেরিয়ে আজকে আপনি এখানে আসছেন। তো শুরু থেকে যদি আমাদেরকে বলেন যে এই পেশায় যুক্ত হওয়ার প্রথম দিক, কিভাবে আপনি এই পেশায় যুক্ত হলেন? আমি তো যুক্ত হয়েছি মনে করেন একটা ভুল মানুষকে বিশ্বাস করে। মানে সে যে খারাপ আমি জানতাম না। সে আমাকে বিয়ে করার কথা কই আইনা যে সে এগুলা ব্যবসাতে লাগাইবো, এটা আমি বুঝতে পারিনি। ওনার সাথে কি আপনার ভালোবাসার কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, ভালোবাসার সম্পর্ক ছিল। সে ঢাকায় যাইতো আইতো, তো এখান থেকে তার একজনের মাধ্যমে থেকে পরিচয় হওয়ার পরে বলে যে অনেক দিন কথা টথা বলার পরে 2-3 মাস পরে বলে আমি তোমাকে বিয়ে করব, আমার সাথে চলো সিলেটে যাই। তো সিলেটে আইনা সে আমাকে পাম্পটি দিয়ে আইনা সে আমাকে অনেক দিন রাখার পর আমাকে বিক্রি করে দেয়। বিক্রি করার পরে জানি যে আসলে ছেলেটা ভালো না, ছেলেটা খারাপ। তো ওর সাথে আর আমি বিয়ে করবো, কেউ তো একটা খারাপ ছেলে। কার কাছে বিক্রি করে দিল? এই সিলেটে একটা লন্ডনের কাছে বিক্রি করে দেয়। ঘটনাটা যদি একটু বলেন। একটু এখন লন্ডনের কাছে প্রথম বানাইছে সে মামা, কিন্তু মামা যে বানাইছে বলছে যে আমার মামার বাসায় তুমি যাইবা, কিন্তু পরবর্তীতে যখন আমাকে ওই বাসায় নিয়ে যায় আমি জানি যে সে মামার বাসায় পাঠাইতেছে, কিন্তু মামার বাসায় যে আমাকে বিক্রি করছে 10,000 টাকা, এটা আমি জানতাম না। 1 মাসের জন্য আমাকে বিক্রি করে দিছে। মানে ঢাকা থেকে কি সরাসরি এসে মামার বাসায় উঠলেন? মামার বাসায় উঠি না, সে একটা খালার বাসায় রাখতো। খালা বলতে না, ওইটা মনে করেন আমি পরবর্তীতে জানি যে তারা খারাপ মেয়েরা জড়িত ওর সাথে। 3 তলার উপরে তারা ব্যবসা করে। এটা ব্যবসা করার পরে আমাকে বলল যে না, তুমি যখন এখানে আইসেই পড়ছো তোমার এটা করতেই হইব। আমি বলছি না, আমি এটা তো করবো না। পরে তারা আমাকে প্রথম অবস্থায় 4-5 দিন পরে এরকম ঘুরাই ফেসায় রাখতে রাখতে যে মামার বাসায় নিয়ে যায়, ওই দিন হয়তো আমার ঘুমের সাথে কিছু খাওয়াইছে, আমি বুঝতে পারি নাই। রাত 3টার সময় ঘুম ভাঙছে, চাই দিয়ে ওই মামাটা আমার পাশে শোয়া। তো ওই লোকটা আবার একটু বয়স্ক ছিল। আমার মাথায় হাতটা দিয়ে বলতেছে, দেখো যা হইবার হয়ে গেছে, তোমার তো আমি কিনে নিয়ে আসছি, তুমি এখানে আমার সাথে। মানে সে আপনার প্রেমিক ছিল না? না না না, প্রেমিক বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে? প্রেমিক বিক্রি করে দিয়েছে। আচ্ছা। তো আমি অনেক কান্নাকাটি করার পরে আমাকে বলতেছে, দেখো তুমি যখন আইসেই পড়ছো, আমি যদিও তোমাকে কিছু না করতে পারি, তোমাকে আরেকজনের কাছে আমার মতো এরকম বিক্রি করেই দিব। এখানে থেকে বারণের মতো কোনো ক্ষমতা নেই। 3 তলার উপরে আবার ঘর ওরা বাড়ি দিয়া তালা মাইরা থুয়ে যেত, ওদের লোক টুক থাকতো, ওরা আসা যাওয়া করতে পারতো। কিন্তু আমি চেষ্টা করলেও ওইখান থেকে বাড়িতে পারতাম না। আমার কাছে টাকা পয়সাও নাই, আমি কেমনে বাড়ি কই যাম। তো এখানে এই অবস্থায় কতদিন থাকলেন? আমি অবস্থা ওই মামার কাছে ছিলাম 3 মাস। মানে 3 মাসের মধ্যে আর বাড়ির কারোর সাথে যোগাযোগ না হয়নি না না, আপনার? কারো লগে আমার 3 মাস তো গেছে, তারপরে আরো 4 বছর গেছে, আমার বাবা মা সবাই জানছে যে আমি মরে গেছি। আচ্ছা, তারপরে কি করলেন আপনি? তারপরে ধরেন ওই 3 মাস এখান থেকে আইসা ওই লন্ডনেই আমাকে আরেকটা মেয়ের সাথে, তার ভালো একটা মেয়ের সাথে পরিচয় করায় দেয়। পরিচয় করার দেওয়ার পরে সে বলে যে দেখ, জীবন যে নষ্ট হয়ে গেছে গি, তো তুই এখন কী করে চলবি, তুই তো এত লেখাপড়াও জানোস না, আর সিলেটের রাস্তাঘাটও চিনোস না, তা আমি তোর একটা বাসায় কাজে দিই। তা
আমি বললাম বাসায় যদি আমি কাজে যাই ওই বেটাও তো আমার 2 দিন পরে এগুলোই করতে চাইবো। তো বলতেছে আচ্ছা তুই কি করতেছে? আমি কই তুমি কি করো? তখন সেই মেয়েটা বলতেছে আমি কি করি তুমি জানো? আমি কই না। কয় আমি কিছু দালালের সাথে জড়িত, আমি দালালের ঘরে যাই, দালালে আমার ফাটি দেয়, আমি এরকম এরকম টাকা কামাই। পরে আমি কইছি তাহলে তোমার সাথে আমার লিয়ে যাও। ও আল্লাহ, এখন দেখি ওইখানে পয়সার বেশি কথা শুনে ও আমার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাসা ভাড়া, খানি খরচ, পুলিশ টেস্ট, এই সেই বকর সকর মানে ওই করে। কাজে গেলে পরে এসব খরচ হয়? এখন মাস শেষে থাকে না মনে হয় 5,000 টাকা। মানে আয় হয় কত টোটাল সব মিলে? সব মিলে আয় হয় ধরেন 20-25 হাজার টাকার মতো আয় হয়, বাগে পরে মাত্র 4,000-5,000 টাকা। আচ্ছা, আর বাকি টাকাটা? বাকি টাকাটা ওই যে পুলিশ বাড়িওয়ালারে দিতে হয়, ক্যাডারে দিতে হয়, মদখোররে দিতে হয়, আচ্ছা আচ্ছা ওই ক্যাডার ফ্লাভান করে দিতে হয়। এইটা আচ্ছা। মানে এমন একটা জায়গায় থাকতাম, বাসা থেকে বাড়িলে ওইখানে ট্যাক্স দেওয়া লাগছে, রাস্তায় দেওয়া লাগছে 500, আর বাড়িওয়ালার কিছু সাল্লি ফাল্লি থাকতো ওইখানে দেওয়া লাগতো 200, একজনটা দেওয়া যাই হোক, লাগতো মানে 100। সবাইকে ভাগ দিতে দিতে আপনার ভাগে হ্যাঁ শুরু। হ্যাঁ, কেন আমি ভালো না, আমি খারাপ মেয়ে। এখন খারাপ মেয়ে না আমার কেমন ভয় দেয়, তুমি আমার 100 টাকা না দিলে পুলিশের কই দুম, ওই মহল্লার মানুষের জানাই দুম। তো আমি তো জানের বই দিতাম, আসলে তো আমি ভালো না। তারপর কি করলেন? তারপরে এরকম করতে করতে অনেক দিন চলার পরে 3 বছর গেল গাল্লার এইভাবে এইভাবে চলতে চলতে পরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, এগুলা পথ ভালো না, এগুলা করা ঠিক না, দেখি অন্য কিছু করে বাঁচা যায় কিনা। তারপরে আরেকটা বান্ধবী আমার একটা কাজ জোগাই দিল, ওইখানে কাজ করলাম দীর্ঘ 4 বছর। কি কাজ? এটা একটা এনজয় আর কি। আচ্ছা, এনজিওতে কাজ করা শুরু করলেন? এনজিওতে কাজ করা শুরু করলাম। আচ্ছা। তো ওই কাজ করার পরে আমি বললাম যে না, এখন যখন নিজে চলে ফিরে খাওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে, এগুলো আর করবো না, এখন দেখি ভালো একটা কাজ করতে পাই কিনা। তখন ওইখানে কাজ করতে করতে আবার আরেকটা মেয়ে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আচ্ছা। সিলিডি ছেলে, ও বলতেছে তুই এখন ওর সাথে বিয়ে বয়ে পর, বিয়ে বইয়ের একটা বাস, ও এখানে আবার মালিক সারা ঘর দেয় না, জামাই সারা ঘর দেয় না। আচ্ছা। এখন জামাই পাইতাম কই, এখন ও বান্ধবী বলে আমি আর তোরা কতদিন রাখবো, তুই একটা বিয়ে বইয়া পর, বিয়ে বইয়া ওই ছেলেটার সাথে থাক। আমি কই না না, এটা ছেলের সাথে থাকে আবার বিয়ে টিয়ে বই আরেক ঝামেলা। ছেলেটা আবার এত বড় লোক না, গরিবই, ব্যবসা ট্যাবসা করতো। ছেলেটা আবার দেখতে তো একটু ভালোই। এখন বিয়া হওয়ার 1 বছর পরেই জানতে পারে ওর বাড়িতে যে একটা মেয়েকে বিয়ে করছে, ঢাকায় মেয়ে বিয়ে করছে, তার ব্যবসা থেকে তার ভাই বোনের সবাই বার করে দেয়। মানে আপনাকে বিয়ে করার কারণে? বিয়ে করার পরে তার ব্যবসা থেকে বার করে দিছে, কোনো টাকা পয়সাও দিছে না। এখন আমরা একটু আগের ইয়েটা শুনি, যখন আপনি ওই যে 3 মাস ওইখানে কাজ করার পরে আপনার বান্ধবীর সাথে যখন কাজ করা শুরু করলেন, তখন এক পর্যায়ে আপনি নিজেও অন্যদেরকে চাঁদা দেওয়ার জন্য অতিষ্ঠ হয়ে আপনি নিজেও কিছু একটা করতে চাইছিলেন। আমি যখন দেখতে পারতাছি যে এরকম আমার নিজের দেহ দিয়ে কাজ করলেও মানুষকে পয়সা দিতে হয়, হুম। তো ওই টাকা দিয়ে হচ্ছে না, তো আমি 4টা মেয়ে রেখে ব্যবসা করি। আচ্ছা। তখন ঢাকা থেকে কিছু দালাল আছে, ওই গার্মেন্টসে যেজন কাজ করে না, ওইখান থেকে অল্প বয়সের মেয়ে ঘরে তারা আইন না বিক্রি করে দেওয়া যায়। আচ্ছা। 2 মাস 3 মাসের জন্য বিক্রি না, পরবর্তীতে মেয়ে ঘরে আমি জানতে পারি যে তুমি জানি নাইছো, একজন বলে হ্যাঁ আমি ফটো লেতে আইছি, একজন বলে আমি বুঝেই আইছি, টাকার দরকার। আপনি মানে যাদেরকে নিছেন তাদের কাছ থেকে আগে জেনে নিছেন যে তারা স্বেচ্ছায় হ্যাঁ আসছে না, কিনা? আমি কেন জানছি, বলে আমিও তো একটা নারী, হুম হুম হুম। তো ওর মেয়েগুলো যদি ভুল বসে থেকে জোর করে নিয়ে আসে, আমি কিনার আগে তাদেরকে মনিবেট করতাম যে তোমরা কি জানো যে ওরা তোমার কেন আনছে? বলে হ্যাঁ আপা আমি জানি। আচ্ছা। ও ফ্যাম করে আছে, খাইছে, ওর একটা বাচ্চা আছে, ছেলে জামাই ফালাই তুই গেছে কি, ও হোটেলে কাজ করে, এগুলো সে আমার কাছে বলতো। ওই আচ্ছা, তারপরে মেয়েগুলোরে যখন হ্যাঁ একসাথে নিলেন, নেওয়ার পরে আমি 1 মাস 2 মাসের জন্য একটা মেয়েকে রাখতাম কিনা। আচ্ছা আমি বলতাম তাদেরকে দেখো গো বোন, এখানে যা টেহা পাই এই এই জায়গার দিতে হয়, তুমি আমাকে পরে যদি অভিশাপ দাও কিংবা তুমি আমাকে বদদোয়া দাও, তুমিও 2 টাকা কিনতে পাইতে, আমিও যে পুলিশরে দেই বাড়িওয়ালারে দেই, তুমি বলতে পারো যে বেটি আমার টাকা সব খাইয়ালায়, তুমি মাসে এত টাকা পাইবা, তেল সাবান খানা খরচ সব আমার। তো বলতো আচ্ছা ঠিক আছে আপা, তুমি তো ভালো, ছেলেরা তো তাও দেয় না। তো একটা মেয়েকে আমি প্রতি মাসে 8,000 টাকা দিতাম, কোনো মাসে 4টা রাখতাম, কোনো মাসে ব্যবসা ভালো হলে 5টা রাখতাম।
এরকম 2-3 বছর ব্যবসা করছি। 8,000 টাকা যখন দিতেন, তার মাধ্যমে আসতো কত টাকা? নাইটে গেলে একটা মেয়েকে আমি 1200, কোনো ফাটি ভালো হলে 1500, ভালো লন্ডনি টন্ডনি হলে 1500 টাকা মেয়ের ফেস দেখা। তারা কি এখানে এসে নিয়ে যেত মেয়েকে না, আপনার কাছে আমি এসে? যেখানে থাকতাম আমার মোবাইলের মাধ্যমে যোগাযোগ হইতো, আর আমার 2টা লোক ছিল ওদেরকে নিয়ে গাড়িতে উঠাই দেওয়ার জন্য। আচ্ছা আর আমি যে থানার সাথে আমার হাত আসছিল, যে পুলিশকে আমি টাকা দিতাম, আচ্ছা সে জানতো যে 9টার থেকে 10টার ভিতরে আমার মেয়েরা যাইব। ওই সময় রাস্তায় মানে তার আর একটা লোক থাকতো, এই মাথা তো ওই মাথা ফোনতো, কোনো যাতে সমস্যা না হয়। কোনো যাতে সমস্যা নাই। পরে আবার কিছু মেয়ে আছে একটু ভালো দেখতে শুনতে সুন্দর, ওদেরকে আবার একটু বেশি দামে দিতাম। বেচার আগে বলতাম একটা মৌসুমি, একটা শাবনুর, ও আচ্ছা, নাম চেঞ্জ করে দিত। এগুলো বলে বলে আমি দিতাম আর কি। তো বেশ কিছুদিন করার পরে দেখলাম যেগুলাতে আরো বেশি ঝামেলা। এমনিতেই যখন পার্টি এসে নিয়ে যেত তখন কি মেয়েদের কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা? অসুস্থ হইতো তো আচ্ছা অনেক। না, আমাদের মেয়েরা যেটা হয় মাসের, এটা হলেও কাজ বন্ধ। না, এমনিতে শারীরিক ভাবে কোনো ধরনের শারীরিক জখম? করতে ধরেন 3 জনের কথা নিয়ে যে ওরা 5 জন 6 জনের সাথে কাজ করাইতো। আচ্ছা মেয়েটা অসুস্থ, এবারে বাসায় ফিরতো, শরীরে তাপ উঠতো, পেটে বেদনা হইতো। একটা পার্টি আপনার সাথে ধরেন একটা টাকা 2,000 টাকা বা 3,000 টাকা করে আপনার কাছ থেকে নিয়ে গিয়ে আবার বিক্রি করে দেয় মেয়েদের নিজেদের, মানে যতজন বলে তার চেয়ে বেশি হয় বা অন্য কারো কাছে বিক্রি করে দেয়। আপনার কি এরকম কোনো ঘটনা আপনার ক্ষেত্রে ঘটেছিল? আমার এমন একটা ঘটনা ঘটেছিল, এটা বলে আমতলি, এখন আমার নামটা মনে আছে, সিলেট আমতলি, বাক্কা দূর রিজার্ভ গাড়ি দিয়ে নিয়ে গেছিল। আচ্ছা তো যে দালালে আমাকে দিছিল, সে বলছিল কি তারা ফাটি ভালো 3 জন মানুষ, এই কথা বললে দিছে যে আজকে নিতেছে, কালকে বিকালে তোমারে পাঠাইবো। ওইখানে নিয়ে যাওয়ার পরে দেখি একবার বেচছে 3 জনের কাছে, ওই 3 জন পার হয়ে গেছে আবার বেচছে 6 জনের কাছে, ওই 6 জন পার হয়ে গেছে আবার বেচছে 4 জনের কাছে। মানে সারা রাত মানে এইবারই আর ওইবারই ফসকুনি পার আর কি বলে বাঁশের জার, এডি আমার উপর দা মানে জ্বর হয়ে গেছে। তারপরের দিন আমি গাড়িতে উঠবো, আমার ওই কাবু নাই। পরে ওই ছেলেটা বলতেছে তোমাকে আগে ডাক্তার কাছে নিয়ে যাবো, চলো। আমি কই তোর কাজটা এটা ভালো হয় না ভাই, তুই এটা করলি কেনে? দেখো ওই বন্ধুগুলো অনেকদিন ধরে আশায় রয়েছে, আমি একটা মেয়ে আনলে ওদেরকে ভাগ দিতাম। আমি কাজকে যদি তোমার বোন হতো তাহলে তুমি কি করতা? পরে ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ডাক্তারের খরচ যা লাগে আমি দিমু। এই নির্যাতনের পরে আমার পেটে খানা নাই, আমি মানে বন্ধের মধ্যে ওদের কাছ থেকে 1 বোতল পানিও পাইছি না। আমিও নিজের থেকে একটু ভয় পাইয়া তোবা করছি, আল্লাহ আর যা হয়েছে না হয়েছে জীবন আর রেগুলার হতে নিও না, তার কারণে মানুষের বাসায় কাজ করে খামুনে, এই সাইডে দিছে। এরপরে যখন আপনি এই পেশা থেকে মানে ছেড়ে আসলেন, আপনি বলতেছিলেন যে বিভিন্ন কারণে বা ভয় পেয়ে, এক ধরনের ভয় পেয়ে আপনি এই পেশা থেকে ফিরে আসলেন। তো ফিরে আসার পরে আপনার তো সংসার ছিল, সংসার করার চেষ্টা করেছিলেন। সংসারটা টিকে নাই, সংসারটা এলোমেলো হয়ে গেছে। ওর বাবা মা, ওর বাড়ির ফ্যামিলির মানুষে বলে আমাকে ফেলে দিয়ে চলে যাইতে, ও আমাকে ফেলে রেখে চলে যায়। এখনো অনেকেই আছেন যারা যৌন পেশায় জড়িত আছেন, অনেকে প্রতারণার শিকার হয়ে আসছেন, বা অনেকে হয়তো সমাজের অনেক মানুষও আছেন। তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আমার বলা এটা আছে, পাপ কাজে আমি জানি যে কোনো নারী ইচ্ছা করে হয় না, তারে ফালানো হয় কিংবা ফেডের দায় সে বাধ্য হয়, 2টা সন্তান মানুষ করার জন্য বাধ্য হয়, মা বাবাকে ফালার জন্য বাধ্য হয়। আমি তাদের ক্ষেত্রে বলছি যে ওই সমস্ত বোনেরা যাতে যাই না শুনে এই কাজ না করে, আর যতই কষ্ট ভালো ভালো কাজ করে যেন দুনিয়াতে খায় বাঁচে। আমরা শুনলাম উর্মির জীবনের গল্প। আমরা যৌনকর্মীদের সাধারণত সমাজের অচ্যুত অংশ হিসেবেই দেখি, সমাজের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় তাদের স্থান দেই। আমাদের ভদ্র সমাজে তাদের কোনো জায়গা নেই। কিন্তু এই পেশায় যারা আসেন তাদেরও জীবনের গল্প থাকে, পিছনে একটা ঘটনা থাকে, বিভিন্ন সুখ দুঃখ ভরা কাহিনী থাকে। কিন্তু এই কাহিনীগুলো বিশ্লেষণে দেখা যায়
তারা কেউ এমনি এমনি আসেনি। এর পিছনে হয়তো আমাদের সমাজেরই কিছু মানুষ, কেউ কারো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকে, অনেকে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে আসেন। আমরা যৌনকর্মীদের যতই নিগৃহীত করি, অবহেলা করি, এই নিকৃষ্ট কাজের জন্য তাদের দায় দেই, কিন্তু একটিবার আমরা কি চিন্তা করি যে এর পিছনে ওরাই কি দায়ী, নাকি আমাদেরও কোনো দায় আছে? নতুন কোনো গল্প নিয়ে আবারও জীবনের নানা রং অনুষ্ঠান নিয়ে ফিরব অন্য পর্বে। রঙের মানুষরা মানুষ সাজালে রং সাজায়া, অন্তর্মহল চিনতে কি পাও বাহিরে রঙিয়া, অন্তর্মহল চিনতে কি পাও বাহিরে রঙিয়া। জীবন জুড়ে আঁকছো ছবি, কত রং মিশায়া নিজের রঙে পড়ে